নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ইঙ্গিতটা খুব স্পষ্ট ছিল যে গতকাল উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের ফলাফলের পর বিজেপি যে পাখির চোখ করছে 2024কে, এবং গুজরাট নির্বাচনের তো বটেই, কার্যত 2024-এর দামামা যে নরেন্দ্র মোদী বাজিয়ে দিতে চলেছেন তার ইঙ্গিতটা ছিল, এবং তাই হলো 2022-এর ফলেই 2024-এর ইঙ্গিত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সকালেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের কৌশলী মন্তব্য যে 2024-এ অন্য লড়াই। তারই মধ্যে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে একদিকে যেমন ইভিএমের ফরেন্সিকের দাবি তুললেন, বললেন যে কারচুপি করে হারানো হয়েছে অখিলেশ যাদবকে, তার পাশাপাশি আরও একবার আঞ্চলিক দলগুলোকে একত্রিত হওয়ার বার্তা দিলেন এবং অভিযোগ করলেন কংগ্রেস তার ঐতিহ্য বিশ্বাস হারিয়েছে। সত্যি কি 2022-এর এই ফল দিয়ে 2024-এর পথ প্রশস্ত হলো এটা বলা যায়? এটা ঠিক আমরা যেটা বলছিলাম যে কথিত আছে যে লখনৌ হয়ে দিল্লির রাস্তা যায়, কিন্তু মাঝখানের এই 2 বছর সময়, তার মধ্যে আরও অনেক কিছু, রাজনীতির মতো একটা আনপ্রেডিক্টেবল ক্ষেত্রে যে অনেক কিছুই ঘটতে পারে, সেটাও কি মাথায় রাখা উচিত না? কোন অঙ্ক কখন কিভাবে বদলে দিতে পারে রাজনীতির মোড়, সেটাই বা কে বলতে পারে? এই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। শুরুতে আপনাদের দেখাবো লখনৌ থেকে সাংসদ মাগ। গাড়িতে 7.5 থেকে 8 ঘন্টার রাস্তা, আর বৃহস্পতিবার রাতেই সেই জার্নি শুরুর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 22-এ 4 রাজ্য জেতায় কি 24-এ অ্যাডভান্টেজ, নাকি 24-এ একেবারে আলাদা আবহের লড়াই? লোকসভা ভোটের 2 বছর আগেই ভোট ন্যারেটিভ তৈরির লড়াই। तो उस ज्ञानियों ने कहा था कि भाई 2019 के जीत में क्या है, ये तो 2017 में ही तय हो गई थी, क्योंकि 2017 में यूपी का रिजल्ट आया था। मैं मानता हूं इस बार भी ये ज्ञानी जरूर कहने की हिम्मत करेंगे कि 2022 के नतीजों ने 2024 के नतीजे तय कर दिए हैं। তিনি অনেক কিছুই বললেন, আবার কিছুই বললেন না। তিনি যেটা বললেন সেটা তার নিজের কথা নয়, রাজনৈতিক বিশ্লেষকদের নাম করে বলা, অতএব দায় তার হতে পারে না। কিন্তু বললেন কোথায়, কখন বললেন? বললেন উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে বিপুল ভোটে জেতার পর। শুক্রবার সকালে এর প্রতিক্রিয়ায় তাঁরই প্রাক্তন ভোট কুশলী টুইট, দেশের লড়াই হবে 2024 সালে, ও কোনো রাজ্যের ভোট নয়। সাহেব তা জানেন, তাই সুচতুরভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না। দিল্লির সংসদের রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়েই যায়। জাতীয় রাজনীতিতে এমন কথা চালু রয়েছে বটে, তবে সেটা স্রেফ কথার কথা। রাজনৈতিক মহলের বক্তব্য, উত্তরপ্রদেশ না জিতেও কেন্দ্রের সরকার গড়ার ঘটনা রয়েছে। মোদী নিজেও তা জানেন, কারণ মোদীর রাজনৈতিক জীবনই এর সাক্ষী। 2012 সালে উত্তরপ্রদেশে বড় ধাক্কা বিজেপি। 2014 সালে কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করে বিজেপি। এখান থেকেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের টুইট বলে মনে করা হচ্ছে। পিকে বোঝাতে চেয়েছেন 2024 সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে ফলের প্রভাব তার উপর পড়বে না। 2022-এ 4 রাজ্য জিতলেই যে লোকসভায় জয় নয়, বা বিধানসভা লোকসভা ভোট যে আলাদা, তার আরও অনেক দৃষ্টান্তই রয়েছে। 2018 ডিসেম্বরে 3 রাজ্যের ভোটে হার হয় বিজেপি। 4 মাস পরে লোকসভায় ওই 3 রাজ্য থেকে বিপুল জয় পায় গেরুয়া শিবির। তারপরও মোদী এমন মন্তব্য করতে গেলেন কেন? রাজনৈতিক মহলের বড় অংশের দাবি 24-এর ভোটের অভিমুখ তৈরির জন্যই মোদীর এই কৌশল। তাদের বক্তব্য, 24-এর ভোটের অভিমুখ তৈরিতেই মোদীর কৌশলী বার্তা, ভোটারদের মধ্যে ফিল গুড ফিলিং তৈরির চেষ্টা। সাম্প্রতিক জাতীয় রাজনীতির ট্রেন্ড বলছে, ভোটের যে দলের জেতার সম্ভাবনা, ইদানিং সেই দলের দিকেই ঢলে পড়ছেন ভোটারদের একটি অংশ। সেই ভাবনা থেকেই কি এই বার্তা? আগামী 2 বছর বাদে আমি বলতে পারি আমি বেঁচে থাকবো কিনা, আগামী 2 বছর বাদে অমিত বলতে পারবে অমিত বেঁচে থাকবে কিনা, আগামী 2 বছর বাদে চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কিনা। সুতরাং মনে রাখবেন, ডেস্টিনি ইজ ডেস্টিনি। ডেস্টিনি আর ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য আছে। এটা একটা রাজনৈতিক ঔদ্ধত্য। মানুষ এবং মানুষের সমর্থন
কোনো রাজনৈতিক দলের পেটেন্ট নয়, কোনো রাজনৈতিক দলের ফিক্সড ডিপোজিট নয়। এবং রাজনীতিতে আজ যা আছে কাল তা হয় না, কাল যা হয় পরশু তা হয় না। যে কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট এই কথাটি বিশ্বাস করেন যে দিল্লি যাওয়ার রাস্তা উত্তরপ্রদেশ থেকেই হয়। তো স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টি তুলে ধরেছে। এক্ষেত্রে বিরোধীরা তো মনস্তাত্ত্বিক চাপে নয়, চাপ তাপ সমস্ত রকমের কিছু আছে, চতুর্পার্শ্বিক চাপে আছে। মোদি যদি অভিমুখ তৈরির চেষ্টাও করেন, তার পাল্টা নতুন অভিমুখ আনার চ্যালেঞ্জ বিরোধীদের সামনে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি জয়প্রকাশ মজুমদারের কাছে শুরুতে যাই। জয়প্রকাশ দা, নরেন্দ্র মোদী কার্যত 2024-এর সুরটা বেঁধে দিলেন। গুজরাটের নির্বাচনে বছরের শেষে হওয়ার কথা, সেটা তো বটেই, একই সঙ্গে 2024-এর নির্বাচনের সুরটাও বেঁধে দিতে চাইলেন। তিনি কি সচেতনভাবে একটা ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা? ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা তো হতেই পারে, কিন্তু এটার মধ্যে একটা দাম্ভিকতা, অহমিকতা একটা এইটা ফুটে বেরোচ্ছে। দেখুন, যেটা এক্ষুনি আপনারাই বললেন, 2012-তে কিন্তু বিজেপি জেতেনি ইউপি, তা সত্ত্বেও 2014-এ ক্ষমতায় এসছিল। আবার উল্টো দিকে দেখুন, আমরা ভুলে যাব না 2004-এর সেই নির্বাচন, যেখানে ইন্ডিয়া শাইনিং করে বাজপেয়ীজি, প্রমোদ মহাজন যখন ক্যাম্পেইন ম্যানেজার, যে 100% শিওর জিতবই আমরা, শোচনীয় পরাজয় হলো কংগ্রেসের কাছে। এই মানুষ এক ভয়ানক ব্যাপার। এবং ভারতের গণতন্ত্র অনেকটা পথ হেঁটে এখন অনেক পরিণত। ইউপি জিতেছি তাই ভারত জিতবো, সারা ভারতকে অপমান করার অধিকার মোদিজিকে কে দিল? বিজেপিকে কে দিল? আজকে এই জায়গাটাই সব থেকে বড়, যে তারা ধরে নিচ্ছে আজকে ইউপি জিতেছি তার মানেই ভারত জিতবো। ভারতের সাধারণ মানুষের কোনো মতামত নেই। এবং লোকসভা ভোটের আগে মনে রাখা দরকার, 2019-এর সেই লোকসভা ভোটের আগে যখন রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হেরেছিল বিজেপি, তখন কিন্তু গেল রব উঠেছিল। তখন কিন্তু মোদিজি খুব শঙ্কিত হয়েছিলেন। সারা ভারতের নির্বাচনে ইউপি জিতেছি মানেই ভারত জিতবো, এই যে একটা ন্যারেটিভ তৈরি করছেন, এটা কিন্তু সাধারণ মানুষকে অপমান করার রাস্তা, সাধারণ মানুষের অধিকারকে অপমান, ভারতের গণতন্ত্রকে অপমান। বলুন না, আমরা জেতার চেষ্টা করব এবং মানুষ যা রায় দেবে সেইটা মাথা পেতে নেব। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, এই জিনিস এভাবে বলা যায় না। আমরা এখনো জানি যে সামনের দিনে তেলের দাম কোথায় পৌঁছবে জানি না, জিনিসপত্রের দাম কিভাবে ম্যানেজ করবেন এই নরেন্দ্র মোদী সরকার আমরা জানি না। একটা পেঁয়াজের দাম বাড়ার জন্য কেন্দ্রীয় সরকার পড়ে গিয়েছিল, আমি এটা মনে করিয়ে দিতে চাই। সুতরাং এইভাবে ন্যারেটিভ করলেই হয় না। মানুষ তাদের নিজেদের রায় 2024-এ নিজেদের মতন করে দেবে। সে তো অবশ্যই। জয়প্রকাশ, আমি আসবো আপনার কাছে, আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, যেটাকে জয়প্রকাশ দা বলছেন দাম্ভিকতা বা অহংকার, সেটাকে বিজেপি বলছে যে আত্মবিশ্বাস। আমার এখানের প্রশ্ন যে উত্তরপ্রদেশের মতো নির্বাচন জিতে এবং 5 রাজ্যের মধ্যে 4টি রাজ্য সেখানেই সাফল্যের মুখ দেখে বিজেপি তো অ্যাডভান্টেজের জায়গা থেকে শুরু করবে। অভিষেক, কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো, অভিষেকের কাছে আসবে। অভিষেক, আমার কথা কি শুনতে পাচ্ছ? অভিষেক, আমার রিকোয়েস্ট, প্লিজ টেলিভিশন সেট যদি অন থাকে বা ইউটিউব যদি অন থাকে তাহলে প্লিজ সেটা বন্ধ করে প্লিজ যদি ফোকাস করো কাইন্ডলি আমি যেটা বলছি সেটার দিকে। স্পষ্ট শোনা যাচ্ছে।
অভিষেক অভিষেক এভাবে এভাবে যান্ত্রিক কারণেই তুমি আমার কথা শুনতে পারবে না। তুমি যদি টেলিভিশন সেট বা ইউটিউবের উপর ভরসা করে কথা শুনতে চাও, আমি অভিষেকের কাছে পরবর্তীকালে আসবো, এই বিষয়টা সর্টেড হওয়ার পর আসবো। আমি শতরূপের কাছে আসবো প্লিজ। মোবেদি, আমি গতকালও তোমাকে এখানে বলছিলাম যখন কাউন্টিং হচ্ছিল, আজও বলছি যে উত্তরপ্রদেশে বিজেপি জেতায় বা মণিপুর ইত্যাদি রাজ্যে গোয়ায় জেতায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমি এই উদ্বেগকে আড়াল করছি না কোনোভাবেই। এবং আমি তো জয়দার কথা আমি অত্যন্ত সম্মানের সঙ্গে শুনেছি, কিন্তু আমি তো জয়দার মতো এই রাজ্যের মানুষগুলো যেদিন ভোট দিচ্ছিলেন সেদিন বিজেপি, আর যেদিন রেজাল্ট বেরোলো সেদিন তৃণমূল নই। আমি তখনও চেয়েছিলাম, ভোটের দিনও চেয়েছিলাম বিজেপি হারুক, রেজাল্টের দিনও চেয়েছিলাম বিজেপি হারুক। আমার সেই চাওয়া পূরণ হয়নি। কিন্তু আমি তোমাকে খুব লেট আস টক অন বেসিস অফ হার্ড ফ্যাক্টস। দেখো, যে রাজ্যগুলোতে বিজেপি জিতেছে এখানে কিন্তু বিজেপি জিতেই ছিল, নতুন করে জেতেনি। আমি খালি তোমাকে বলি, 5টা রাজ্যের মধ্যে একমাত্র মণিপুরে বিজেপির লোকসভার তুলনায় তুমি যদি দেখো 2% ভোট বেড়েছে। উত্তরপ্রদেশে বিজেপির 8% ভোট কমেছে 2019 এবং 2022-এর, আমি এই ফেব্রুয়ারি মার্চের কথা বলছি। উত্তরপ্রদেশে 8% ভোট কমেছে, পাঞ্জাবে 8% ভোট কমেছে, গোয়াতে 19% ভোট কমেছে, উত্তরাখণ্ডে 15% ভোট কমেছে। 1.5 বছর পরে কি 2 বছর পরে কার্যত ভারতের লোকসভার ভোট হবে। এই যে ট্রেন্ড আজকে বজায় আছে, আজকে যদি বিজেপির ধরো 2019-এর পর থেকেও ভোট বাড়তো বা মোটামুটি একই জায়গায় থাকতো, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের উদ্বেগটা একটু তীব্র হতো। আমি বলছি না যে আমাদের উদ্বেগ নেই, হেরে গেলে তো আমরা খুবই খুশি হতাম। কিন্তু এই যা ট্রেন্ড আছে, আমি এইটুকু বলতে পারি, দেখো আমরা তো কেউ এখানে টিয়া পাখি নিয়ে বসিনি, আমরা ভবিষ্যৎ দ্রষ্টা নই। কিন্তু এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে কিন্তু বিজেপির ভোট ভারতে নিম্নগামী। দ্বিতীয় কথা, সুকান্ত মজুমদার যদি যে কথাটা বললেন তোমরা শোনালে, সুকান্ত মজুমদার যদি বলতেন যে উত্তরপ্রদেশ বা গোয়া বা জয়গুলো আমাদেরকে উৎসাহ দিয়েছে, মানুষ মোদিজির পলিসিকে সমর্থন করছে, তাই সেই মানুষই আগামী দিনে আমাদেরকে ভোট দেবে, সেইটা একটা কথা ছিল। কিন্তু যে কোনো মানুষ যদি এটা বলেন যে কার্যত গোটা ভারতের পলিটিকে একটা রাজ্যের পায়ে সারেন্ডার করে দেন, আমি কোনো রাজ্যকে ছোট করছি না, বড় করছি না, ইতিমধ্যে দেখো সেটা একটা অন্য ডিবেট হতো, আজকে সময় পাবো না। কিন্তু এই সেন্ট্রাল ভিস্তা প্রোগ্রাম ইত্যাদি করে ওনারা যে লোকসভার আসন সংখ্যার যে রিস্ট্রাকচারিং করছেন, ইতিমধ্যে বিজেপির একটা পরিকল্পনা হচ্ছে বাংলা বা আসাম বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে অবসোলেট করে দিয়ে উত্তরপ্রদেশের সিট সংখ্যা বাড়িয়ে ইউপি জিতলে মানে ভারত জিতলে এই ব্যবস্থা পাকাপাকি করার। এরপরে আজকে সুকান্ত মজুমদারের মতো একজন রেসপন্সিবল নেতা, একটি দলের রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি, তিনি যদি আজকে এটা বলেন যে এটাই ভারতের রাজনীতিতে এস্টাবলিশড হবে যে উত্তরপ্রদেশ জিতবে সে ভারত জিতবে, তার মানে হচ্ছে আপনি ভারতের বাকি রাজ্যের মানুষের গণতান্ত্রিক রায়কে, ভারতের গণতন্ত্রের অংশীদারিত্বকে, মজুমদার যেটা বলছেন একটা খুব চলতি না হিস্টোরিক্যালি ঠিক নয়, রাজনৈতিক মহলে প্রচলিত, যেমন আমি বলে দিচ্ছি, যেমন আরেকটি প্রচলিত যেটার ব্যতিক্রমও দেখা গেছে, যেমনটা একটু আগে জয়প্রকাশ দা বলছিলেন যে নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে যে 5 রাজ্যে নির্বাচন হয় সেটাকে সেমিফাইনাল বলা হয়, এবং মোটামুটি ভাবে একটা ভাবনা থাকে যে সেখানে যে জিতবে সে অ্যাডভান্টেজের জায়গায় শুরু করছে। এবং যেটা জয়প্রকাশ দা বললেন, এবং রাইটলি বললেন, যে 2019-এর আগে 2018-র ভোটে সেখানে বিজেপি ভালো ফল করেনি, কিন্তু তার পরেই, তার কয়েক মাস পরেই যখন লোকসভা নির্বাচন, সেখানে ব্যতিক্রম হয়েছিল। সেইটাই আমি সেটা তো আছেই। ইনফ্যাক্ট আর একটা ব্যতিক্রম তুমিই বলে শুরু করলে অত্যন্ত সঠিকভাবে, যে 2012-এ অখিলেশ যাদব জিতলো, বিজেপি ধুয়ে মুছে গেল, 14-এ বিজেপি জিতলো। খালি তাই নয়, উত্তরপ্রদেশ থেকে 72টা, 80-র মধ্যে 72টা লোকসভা আসন জিতে মোদিজি সরকার তৈরি করলেন। এই সব কিছু রয়েছে। আমি এইটা বলছি যে ভারতের একটা রাজ্যের মানুষ যে দলকে চাইবেন, ভারতের বাকি রাজ্যের মানুষ কার্যত তারা ভোট দেওয়া সত্ত্বেও সংখ্যার ভারসাম্যে তারা যেদিকেই ভোট দিন না কেন উত্তরপ্রদেশের কথায় ভারতের প্রধানমন্ত্রী ঠিক হবে, এইটা যদি দস্তুর হয়ে যায় ভারতে, তাহলে কিন্তু ভারতের ইনক্লুসিভ ডেমোক্রেসির পক্ষে এটা ভালো বিজ্ঞাপন নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো ডিপ চিন্তা করতে হবে যে এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। আমি এটাই বলছি। এই স্ট্রাকচারটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, তার তো একটাই পথ, সেটা হচ্ছে বিরোধীদের শক্তিশালী হতে হবে। এবং একটা গণতন্ত্রের বিরোধীদের যে শক্তিশালী হওয়া দরকার, কংগ্রেসের যে শক্তিশালী থাকা দরকার, বামেদের যে শক্তিশালী থাকা দরকার, আঞ্চলিক শক্তিগুলির শক্তিশালী থাকা দরকার, কোন রাজনৈতিক পর্যবেক্ষক তো তার, কিন্তু কেউ তো গিয়ে তোমাদের পাশ করিয়ে দিয়ে আসতে পারবে না। কংগ্রেসের কথা অভিষেক নিশ্চয়ই বলবে। আমি আমার দলের ক্ষেত্রে বলতে পারি, যেখানে আমাদের দরকার ছিল প্রতিরোধ করার, আমরা কেরালায় করতে পেরেছি। পশ্চিমবাংলায় আমরা হারাতে পারিনি বিজেপিকে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। যদিও উনি জেতার পরেও যে যা করছেন, বিজেপি আসলে আলাদা কি করতো আমি জানি না, উনিও সেই অনিস খানকে খুন করছেন, উনিও দেউচাপাচামির জমি, আদিবাসীদের জমি কর্পোরেটকে, আদানিকে দিয়ে দিচ্ছেন, সে ঠিক আছে, আমি সেটা অন্য বিতর্ক। কিন্তু আমি এইটুকু বলছি, নিশ্চিতভাবে কংগ্রেস বা অন্যান্য দলের জেতার প্রয়োজন আছে। উত্তরপ্রদেশ আমাদেরকে একটা শিক্ষা দিল যে ফ্র্যাগমেন্টেড মেজরিটি অনেক সময় ইউনাইটেড মাইনরিটির কাছে হেরে যায়। যেমন বিজেপি, একটা বড় অংশের মানুষ উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া সত্ত্বেও ফ্র্যাগমেন্টেড বিরোধী পক্ষের জোরে উত্তরপ্রদেশে বিজেপি
জিতে গেল, এই যাবতীয় শিক্ষা আমাদেরকে নিতে হবে। কিন্তু আমি এইটুকুই বলছি, যেটা আমি বলে শুরু করেছিলাম ওটা বলেই শেষ করছি, তুমি যদি 2019 থেকে 2022-এর এই ফলাফল দেখো, তাহলে মণিপুর একমাত্র এক্সেপশন বাদ দিয়ে বাকি কিন্তু বিজেপির ভোট নিম্নগামী, আমি আসবো তোমার কাছে, আমি একটু অভিষেকের কাছে 19% যাবো। করে ভোট কমেছে বিজেপির, এই ঘটনাও ঘটেছে। অভিষেক, যেটা তোমার কাছে জানার চেষ্টা করছিলাম যে এই 4 রাজ্যের ফলাফলের পর বিজেপি তো কনফিডেন্স দেখাবেই, বিশেষ করে যখন প্রধান বিরোধী, এই দেশের প্রধান বিরোধী শক্তি তাদের ক্রমশ ক্ষয় দেখা যাচ্ছে। একদম আমি মানে তোমার সঙ্গে 2000% একমত যে শুধু কনফিডেন্ট না, একেবারে সিংহ বিক্রমে রাস্তায় একদম বিজেপির আজকে থেকে জয় উল্লাস করা উচিত। তার কারণ গত 2 বছরে একটাও লাশ গঙ্গায় ভেসে আসেনি, গত 2 বছরে একজন পরিযায়ী শ্রমিকও কোনো রকম কষ্ট পায়নি, রাস্তায় তাদের পায়ের রক্তগুলো ফটোশপে তৈরি হয়েছিল, অক্সিজেনের অভাব ছিল না, মানে কাফিল খান মিথ্যে কথা বলেছিল। এবং এই যে মিডিয়া এবং বিরোধী মিলে যে ইউপির সরকারকে এরকমভাবে অপমান করেছে, তার জন্য অবশ্যই আমাদের বিরুদ্ধে যৌথভাবে আমাদের এবং তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। এর বাইরে আর কোনো কিছু ন্যারেটিভ হতে পারে না। সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। 2022 কেন, 2032-ও আজকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই দুটো জিনিস একসঙ্গে সত্যি হতে পারে না। হাতরাস যদি সত্যি হয়, লখিমপুর খেরি যদি সত্যি হয়, তাহলে সেই অঞ্চলের আমার এখানে একটা বক্তব্য আছে অভিষেক, আমার এখানে একটা বক্তব্য আছে অভিষেক, আমার একটা বক্তব্য আছে। এটা ঠিক যে উত্তরপ্রদেশে বিজেপি সাফল্য পেয়েছে, এটা ঠিক, হাতরাসে বিজেপি সাফল্য পেয়েছে, লখিমপুর খেরিতে বিজেপি সাফল্য পেয়েছে। আবার যদি এই সরলীকরণ হয় যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা ভোট দিয়ে আসলে তারা ওই জ্বলন্ত চিতা বা গঙ্গায় ভাসা লাশ বা হাতরাস বা লখিমপুর খেরি তাদের ভোট দিয়েছেন, ভোট দিয়ে জিতিয়েছেন এবং এগুলোকে তারা এন্ডোর্স করেছেন, তাহলে কিন্তু সাধারণ ভোটার যারা, তাদের প্রতি ভীষণ রকমভাবে একটা অসম্মান করা হয়। আমার প্রশ্ন এখানে যে এই বক্তব্যটা রাখার আগে, অর্থাৎ ভোটাররা তারপরেও ভোট দিয়েছেন, মহিলারা তারপরেও ভোট দিয়েছেন, কেন? কোথায় বিরোধীদের ল্যাগ? কোথায় হাতরাস, লখিমপুর খেরি, গঙ্গায় ভাসা লাশ এবং উন্নাও এগুলো হওয়ার পরও কেন বিরোধীরা বিজেপিকেই ভোট দিলেন? এই ইন্ট্রোস্পেকশনটা হবে না? তার বদলে সাধারণ ভোটারদের কোথাও অসম্মান করা হবে যে তারা আসলে হাতরাসকে জিতিয়েছেন, উন্নাওকে জিতিয়েছেন, লখিমপুর খেরিকে জিতিয়েছেন। এবং আমি আমার সাংবাদিক জীবনের শিক্ষা থেকে বলছি, ভারতের গণতন্ত্র অত্যন্ত স্ট্রং, ভারতের ভোটাররা অত্যন্ত বিচক্ষণ, তারা জানেন কোথায় কাকে কতটুকু শিক্ষা দেওয়া দরকার, কতটা সবক শেখাতে হয়, কোথায় কাকে কার্টুসাইজ করতে হয়, কোথায় কার বিকল্প হিসেবে কাকে বেছে নিতে হয়। উই ক্যানট আন্ডারএস্টিমেট দ্য ভোটার্স। ওকে, ইউ আর ডান। তাহলে এবার মানে এইবার আমি তোমাকে উত্তরটা দিই। ভারতবর্ষের গণতন্ত্রে অবশ্যই, তো এখানে চন্দ্রিল ভট্টাচার্য একটা দুর্ধর্ষ কথা বলছিল, তার মানে মানুষ নিশ্চয়ই এখানে তো তিনি প্যানেলে নেই, কাজে তিনি কি বলেছিলেন সেটা নিয়ে আমি বিন্দু মাত্র বদার্ড নই। যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। এবং যদি তোমাকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর ফেলিয়ারটাকে জাস্টিফাই করার জন্য সাধারণ ভোটারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলতে হয়, তাহলে বলবো তার আগে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর লিডারশিপকে কোয়েশ্চেন করো। আমি মনে হয়, আচ্ছা, আমি একবারও এই কথাটা বলিনি যে আমাদের কংগ্রেসের সাংগঠনিক সমস্যাটা নেই, কিন্তু কংগ্রেসের সাংগঠনিক সমস্যাটা কোনোদিন এটা জাস্টিফাই করতে পারে না। সাংগঠনিক সমস্যা না, লিডারশিপের সমস্যা। মানে ইতিহাসের কালের নিয়মে কংগ্রেস এক্সিস্ট করলো না। আমার মনে হয় মৌপিয়া কোথাও একটা কমিউনিকেশনের সমস্যা হচ্ছে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, ধরে নাও কালকে কংগ্রেস থাকলো না, কংগ্রেসের 1 লক্ষ রকম সাংগঠনিক সমস্যা আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, যে লখিমপুর খেরির আমার মানে ওই মন্ত্রীপুত্রকে নির্বাচনের 3 দিন আগে ছাড়া হলো, যে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরু রাম রহিমকে মানে পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে যার একটা প্রভাব আছে, যাকে প্যারোলে ছাড়া হলো, নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে, সেগুলো নিয়ে আমরা কোথায় কোন সাংবিধানিক আলোচনাটা করেছি? কংগ্রেস নেই, কংগ্রেস অপ্রাসঙ্গিক, কংগ্রেস ধ্বংস হয়ে গেছে, সব স্বীকার করে নিলাম। আমাকে শুধু একটা জাস্টিফিকেশন দাও যে
কোন ঘটনাটা, আমাকে অগ্রাধিকারটা বুঝতে হবে। একসঙ্গে দুটো জিনিস হতে পারে না, হয় কর্মসংস্থান আছে অথবা কর্মসংস্থান নেই। কর্মসংস্থান যদি না থাকে তাহলে তার ফলাফলটা তো সরকারের প্রতি থাকবে। দেবজিৎ ইতিমধ্যে এসে গেছে, আমি দেবজিতের উত্তর নেব। দেবজিৎ, যে কাঠের ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে সেটা মিথ্যে কথা। আসবো অভিষেক। দেবজিৎ, তুমি শুনলে অভিষেকের বক্তব্য। অভিষেকদা একটু বলি। প্রথমত হচ্ছে যে এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, একটু লেটে এসেছি। আর ঠাকুমার মতন নাক নিয়ে বেশি কথা বলা যাবে না, আমি ওই নিয়ে বলবো না। অভিষেকদা শুনছো? বলছি ঠাকুমার মতন নাক নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মানুষ যে জনতা জনার্দন ভোট দিয়েছেন তাকে কি তুমি অস্বীকার করছো? তুমি বলবে যে ওখানকার উত্তরপ্রদেশের মানুষরা ভুল জায়গায় ভোট দিয়েছে? উত্তরপ্রদেশের মানুষ মানে বুদ্ধি টুদ্ধি একটু কম আছে বাঙালিদের তুলনায়। তুমি যে লখিমপুর খেরির কথা বলছো, তুমি যে হাতরাসের কথা বলছো, তুমি যে উন্নয়নের কথা বলছো, সেই জায়গাগুলোতে আমরা 45% বেশি ভোট পেয়েছি। দাঁড়াও অভিষেক দা, আমাকে শেষ করতে দাও মবিয়াদি প্লিজ। প্রথম কথা হচ্ছে সেখানে আমরা 45%-এর বেশি ভোট পেয়েছি। দ্বিতীয়ত কোনো পার্টি আমাদেরকে বলেনি যে আমরা তাদের এজেন্টকে টেনে বার করে দিয়েছি। কোনো পার্টি এরকমভাবে বলেনি যে সেখানকার এজেন্টদের রাত্রেবেলায় সাদা ধান পাঠানো হয়েছিল। কোনো পার্টি অভিযোগ করেনি যে সেখানে আমরা কোনো রকম অন্যায় করেছি। কিন্তু দেবজিৎ, তোমাদের সমস্যাটা কোথায়? কিন্তু দেবজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইভিএম কারচুপির অভিযোগ করেছেন, বলেছেন ফরেনসিক টেস্ট হওয়া দরকার। না কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ওরে বাবা, ওখানে তো উনি প্রার্থী দেননি, তা ওনার পরে মানে কথাতে কি এলো গেল? তার থেকে বরঞ্চ ওই জেলেনস্কি যদি কিছু বলতেন তাহলে ওটা নিয়ে অখিলেশকে কারচুপি করে হারানো হয়েছে। না ওটা তো জেলেনস্কিও বলতে পারেন, তাতে কোনো এসে যায় না। ভ্লাদিমির জেলেনস্কি, তো উনি যদি বলেন তাতে অসুবিধা নেই। ওটা নিয়ে জয়প্রকাশ দা বলবেন, আমি উত্তর দেব। কিন্তু হ্যাঁ অভিষেক দা, তুমি বলো যে মানে ঠাকুমার মতন নাক নিও, বাবার মতন চোখ নিও, কেন এসব হলো না বলো? মানে তোমাদের যেটা মোবিয়াদির যে কোশ্চেনটা, সেটা খুব অ্যাবসলিউট কোশ্চেন। তোমার কথার সঙ্গে আমি 2000% সহমত। দেবজিৎ, আমি তোমার সঙ্গে 2000% সহমত যে উন্নয়নে 45%। দেবজিৎ, আমি তোমাকে সমর্থন করছি। নেতৃত্বের সমস্যা মানে ঠাকুমার মতো নাকের সমস্যা। দেবজিৎ, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যে তোমরা একদম ঠিক সেই। আরে দেবজিৎ, নাক গলানোটা একটু কমো, তোমার নাক তো তার থেকেও লম্বা মনে হচ্ছে। আমি বলছি যে 45% তোমরা ভোট পেয়েছো, সেটা আমি সমর্থন করছি। এবার তুমি আমাকে বলো যে এই 45% ভোটটাকে যদি প্যারামিটার ধরো, নিঃসন্দেহে তুমি ঠিক বলেছো, তাহলে তোমাকে স্বীকার করতে হবে কিন্তু 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়টা হচ্ছে গিয়ে সবকিছুকে নষ্ট করেছে। তাহলে কিন্তু এই জয়তে তুমি আমি শতরূপ সবাই মিলে অভিযোগ করেছি যে আমরা ওখানে সন্ত্রাস হয়েছে। এক সেকেন্ড, আমি অভিষেক, দেবজিৎ বিরোধীদের পেটানো হয়েছে। দেবজিৎ এক সেকেন্ড, আমি একটা অভিষেক এক সেকেন্ড, দেবজিৎ এক সেকেন্ড, শুভময়দার কাছে একটু যাবো। এক সেকেন্ড অভিষেক আমি আসবো। আমি শুভময়দার কাছে খুব সংক্ষেপে নির্দিষ্ট প্রশ্ন নিয়ে যাব। শুভময়দা, নরেন্দ্র মোদীর কনফিডেন্স কেন হবে না? নাম্বার 1, ঠিকই উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে সাফল্য পেয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, কংগ্রেসের এরকম ভরাডুবি, এরকম বিপর্যয়, আঞ্চলিক শক্তি তারা এখনো কতটা তারা একত্রিত হতে পারবে, কতটা একত্রিত হতে পারবে না? যে কোনো শক্তিশালী শাসকের কাছে সবসময় খুব কাঙ্ক্ষিত থাকে ফ্র্যাকচার্ড বিরোধী। সেটাই কি নরেন্দ্র মোদীর আজকের কনফিডেন্সের উৎস? হ্যাঁ দেখুন মফিয়া, নরেন্দ্র মোদীর যে আত্মবিশ্বাস উৎস বলার আগে আমি একটু প্রেক্ষাপটটা তৈরি করি। অর্থাৎ যখন আলোচনাটা শুরু হয়েছিল সেই সময় অভিষেক যোগাযোগ করা যাচ্ছে না, তা আমি যুক্তি সাজাচ্ছিলাম যে অভিষেকের কথাগুলো আমি বলতে পারি কিনা। সেখানে কংগ্রেসকে অভিনন্দন জানানোর কথা ভাবছিলাম যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভোট শতাংশ সম্ভবত উত্তরপ্রদেশের ভোট শতাংশের চেয়ে একটু বেশি। তারপর দেখলাম যে দেবজিৎ আসছে না, আমি তখন বিজেপির পক্ষে যুক্তি সাজাচ্ছিলাম যে কি বলতে পারি সেই সম্পর্কে। তা যাই হোক, দেবজিৎও এসে গেল, ফলে বিজেপির যুক্তিও দেওয়া হয়ে গেল। ফলে শেষ পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটুকু সংক্ষিপ্ত সময়, তাতে মানুষের যুক্তিটা দিতে হবে। হ্যাঁ, এটা একেবারে পরিষ্কার যে কংগ্রেসের দিকে ভোট এই মুহূর্তে কম, এবং একই সঙ্গে কংগ্রেসের পক্ষে যুক্তি যে তা সত্ত্বেও তারা 3টি রাজ্যে কিন্তু দ্বিতীয় স্থানে আছে।
সুতরাং বিজেপির পরে যদি গুরুত্বপূর্ণ দল হিসেবে এখনো ভারতবর্ষে বলতে হয়, এবং আগামী দিনে গুজরাটে যদি না প্রচুর আসন পেয়ে যায় আর কি, তাহলে এখনো কংগ্রেসের গুরুত্ব আছে এবং প্রায় 200টি আসনে কংগ্রেস লড়াই করবে বিজেপির সঙ্গে। সুতরাং তারা যদি আগামী দিনে মনে করে যে তাদের নেতৃত্ব ফুল টাইম রাজনীতি করবে না, অর্থাৎ নরেন্দ্র মোদী, যোগী সাহেব অথবা মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের মতো সম্পূর্ণ সময় তাদের নেতৃত্ব দিতে পারবে না, সেক্ষেত্রে 200টি বা 250টি আসনে খুব সহজেই বিজেপি জয়ী হবে। এই নিয়ে তো খুব দ্বন্দ্বের জায়গা নেই, এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর বক্তব্য একদম একেবারে সঠিক। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এই নির্বাচনে বিভিন্ন ধরনের রিগিং এর কথা আমরা বলতে পারি, কোথাও গায়ের জোরে, কোথাও যে যন্ত্রগুলো আছে সেগুলোকে গুলিয়ে দিয়ে। একই সঙ্গে আমরা তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতেই পারি যে মানুষের মগজের ওপর রিগিং করেছে বিজেপি, অর্থাৎ সমস্ত উত্তরপ্রদেশের মানুষকে তারা বুঝিয়ে দিতে পেরেছে। আসলে যে জায়গাটা আমরা মিস করে যাচ্ছি সেটা আপনারা লক্ষ্য করছেন এবং বলছেন না কেউ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর বক্তব্যেও কিন্তু গতকাল তিনি যে বক্তব্য রেখেছেন, নিম্নবিত্ত অভাবী মানুষের কথা আছে। ভারতবর্ষের রাজনীতিতে একটা পরিবর্তন মৌখি আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে সে বিজেপি হোক বা সিপিএম, কংগ্রেস হোক বা তৃণমূল, তারা বুঝে ফেলেছে ভারতবর্ষের বেশিরভাগ নিম্নবিত্ত অভাবী মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করবেন, এবং সেই কারণে আগামী দিনের রাজনীতিতে তাদের পরিষ্কারভাবে, অর্থাৎ নরেন্দ্র মোদী যদি 2024 জিততে চান, তাদেরকে বলতে হবে যে তিনি অভাবী গরিব মানুষদের জন্য কি করছেন। যদি তিনি বলতে পারেন তাহলে তিনি জিতবেন। নিশ্চয়ই যোগী আদিত্যনাথ কিছু মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন, বিজয়ন পৌঁছে দিয়েছেন, বা আমাদের বিভিন্ন যা কংগ্রেস যেসব রাজ্যে আছে তারা পৌঁছে দিয়েছেন। এবং এই দ্বন্দ্বটা আমরা চাই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ভীষণভাবে থাকুক, যে তারা বলুন অন্য দল কেন গরিব মানুষের জন্য কাজ করছে না, এবং তারা করছেন, এবং তাই দিয়ে নির্ধারিত হবে। আমি আসবো এই প্রসঙ্গে শুভময় দা, আরো বিস্তারিতভাবে আপনাদের আমি আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। সরাসরি চলে যাব নিজাম প্যালেসের সামনে, বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এটা আমাদের রুটিন বৈঠক, আমরা বেশ কয়েকদিন ধরে করতে পারিনি, কারণ বিভিন্ন নির্বাচন ছিল। আগামী দিনে আমরা চেষ্টা করব প্রতি 2 মাসে একবার করে বসার জন্য। বিশেষ নির্দেশ কিছু না, আমরা মাননীয় সম্মানীয় এলওপিকে এবং তার টিমকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তারা এই যে সরকার চলছে, এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে যেভাবে বিধানসভার মধ্যে লড়াই করেছেন চোখে চোখ রেখে, এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন তার মিথ্যাচার এইভাবে চলবে না, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 2জন সহকর্মীকে তাদের উপর সাসপেনশন না তোলা হচ্ছে। মাননীয় এলওপির নেতৃত্বে আমাদের বিধায়করা, বিধায়িকারা বিধানসভার মধ্যে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়বে। দেখুন, দেউচা পাচামি একটি বার্নিং সমস্যা এই মুহূর্তে, কারণ সেখানকার অধিবাসীরা জমি দিতে চাইছেন না। স্বাভাবিকভাবে আমরা রাজ্য সরকারের শিল্পের যে চেষ্টা তার বিরুদ্ধে আমরা নই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী আগে যে কথা দিয়েছেন যে কারো অনিচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া হবে না, সেই স্ট্যান্ড মুখ্যমন্ত্রী কেন রাখছেন না, এবং প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নাম। এগুলো তো আমরা আগেই বলেছিলাম, আমাদের আগামী কার্যক্রম আছে, সমস্ত কিছু আমরা ডেট এবং সময়, উপযুক্ত সময় দেখে আপনাদেরকে জানিয়ে দেবো। দেউচা পাচামিতে আমাদের পার্টির তরফ থেকে আমাদের দল যাবে, ডেট এবং সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেরকম কোনো নির্দিষ্ট এখনো সময় বা টাইম ফ্রেম আমরা ঠিক করিনি, কিন্তু আমরা অবশ্যই যাব, কারণ পশ্চিমবঙ্গের যেহেতু সমস্যা, বার্নিং সমস্যা, জমিগুলোকে নিয়ে কাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। মাননীয় শুভেন্দুদাকে সেজন্য অনুরোধ করা হয়েছে, উনিও বিধায়কদেরকে নিয়ে যাবেন, তার সাথে পার্টিও থাকবে, সকলে মিলে পার্টির নেতৃত্বে এবং এলওপির নেতৃত্বে আমরা সেখানে লড়াই করব। কোনো ক্ষোভ বিক্ষোভ নেই তো, কোথা থেকে ক্ষোভ বিক্ষোভ থাকবে? ক্ষোভ বিক্ষোভ কিছু নেই, কিছু মতান্তর আছে, সেটা স্বাভাবিক মতান্তর থাকাটা, সেই বিষয়ে তো আলোচনা সবসময় হয় পার্টির মধ্যে। ভিতরের আওয়াজ এসছে নাকি আপনাদের? আমাদের মাননীয় সভাপতি সব বলে দিয়েছেন, নতুন কিছু নেই, পার্টি আগে, জনপ্রতিনিধি পরে। আমাদের দল হচ্ছে আমাদের কাছে মন্দিরের মতো, তাই সংগঠন এবং জনপ্রতিনিধিদের আরো বেশি সমন্বয় বাড়াতে হবে। আমি কৃতজ্ঞ যে আমাদের সভাপতি ও জিএস, পুরো পার্টির স্টেট টিম, তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের এমএলএদের ভূমিকাতে, এবং এই অ্যাপ্রিসিয়েট নিয়ে
এক্ষুনি আনন্দে আত্মহারা হওয়া যাবে না, এটা কন্টিনিউ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী শাসনের অবসান আমরা ঘটাচ্ছি, ততক্ষণ আমাদের যে অসম্পূর্ণ কাজটা আছে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। এটা বাংলার মানুষের ডাক, এই ডাককে সম্মান আমাদের দিতেই হবে। আর অধ্যক্ষ আমাকে অনুরোধ করেছেন, আমি বলবো না, তিনি নির্দেশ দিয়েছেন দেউচা পাঁচামি ইস্যুতে আমাদের বিধায়কের টিম, পার্টির টিম, সাংসদ টিম সবই আমরা পর্যায়ক্রমে যাব এবং ওখানকার মূলবাসী জনজাতি তাদের পাশে দাঁড়াবো। 2006-এর যে ফরেস্ট অ্যাক্ট সেটা কোনোভাবে মমতা ব্যানার্জির ক্ষমতায় নেই চেঞ্জ করার। ও যে স্ট্যান্ড আমাদের সভাপতি বলেছেন যে অনিচ্ছুকের কাছ থেকে জমি নেওয়া হবে না, তো যে ইচ্ছুক তার সঙ্গে কথা বলবেন, যে অনিচ্ছুক তার কাছে জোর করে নিতে গেলে আমরা ভারতীয় জনতা পার্টি ওই আদিবাসী জনজাতি মূলবাসীদের পাশে থাকবো। আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার। আর এর পিছনে বড় করাপশন আছে, এর পিছনে সিন্ডিকেট কাজ করছে। যেমন দুর্গাপুরের অন্ডালের এয়ারপোর্ট রাজ্য সরকার 400 কোটি টাকা দিয়ে দিয়েছে, যার রিটার্ন পাচ্ছে না। একটা ডিএপিএল সংস্থাকে রাজ্য সরকার কোনো রিটার্ন পাচ্ছে না, 400 করোড় ইন্ডিভিজুয়ালকে দিয়েছে। এটাও যেমন একটা বিগ স্ক্যাম, দেউচা পাঁচামি বা ইত্যাদি নিয়ে এই সরকারের, এই মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকদের একটা হিডেন এজেন্ডা আছে, সেটা পূরণ হতে বিজেপি দেবে না। কারণ বিজেপি সেটিং অপোজিশন নয়, আগে যারা অপোজিশন ছিল তারা সেটিং অপোজিশন ছিল। শুনুন, সংগঠন যেমন কর্মসূচি দেবে বিধায়করা নেবে, বিধায়করা তো কর্মসূচি নিতে পারে না। দলীয় কর্মসূচিতে বিধায়করা সেই কর্মসূচি সফল করার জন্য, সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, প্রয়োজনে কারাবরণ করার জন্য বিধায়করা অংশগ্রহণ করে। দল যখন যেমন কর্মসূচি দিবে সেটা আমরা পালন করব। আমাদের সব আভ্যন্তরীণ আলোচনা আপনাদের কাছে বলার জন্য নয়। ভারতীয় জনতা পার্টি পূর্ণ প্রস্তুতিতে মিশন বেঙ্গল আমরা নামছি। চার রাজ্যে বিজেপির এই যদিও সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বললেন এটা রুটিন মিটিং, কিন্তু গতকাল উত্তরপ্রদেশের ফলাফলের প্রবণতা স্পষ্ট হওয়ার পর থেকেই রাজ্য বিজেপিকে অনেকদিন পর বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে এই সাম্প্রতিককালের যে ডামাডোল, যে বেসামাল অবস্থা, সেসব দিয়ে উত্তরপ্রদেশ সহ বাকি 4 রাজ্যে জয়কে হাতিয়ার করে আরো সংঘবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিজেপি। দেখুন, তখনও ভোট গণনা শেষ হয়নি। 5 রাজ্যের প্রাথমিক ট্রেন্ড দেখেই বৃহস্পতিবার রাস্তায় নেমে পড়েছিলেন বিজেপির নেতাকর্মী সমর্থকরা। বিধানসভার বাইরে পথ চলতি মানুষকে নিজে হাতে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুরলীধর সেন লেনের পার্টি অফিসে ছুটে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। জোর গলায় বলেছিলেন যোগীদের জয় বাংলা রাজনীতিতেও দাগ কাটবে। এই গেরুয়া ঝড় 24 অবধি থাকবে এবং পশ্চিমবঙ্গ এর আওতায় বাইরে থাকবে না। লিখে রাখুন, কম সে কম পশ্চিমবঙ্গ থেকে মোদিজি 25+ সিট নিয়ে পার্লামেন্টে যাবে। উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে জয়ের ফলে দেশ জুড়ে উজ্জীবিত গেরুয়া শিবির। সেই রেস থাকতে থাকতেই এবার বাংলায় ঘর গোছানোর কাজে হাত লাগালো বিজেপি। শুক্রবার বিকেলে নিজাম প্যালেসে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীও। এদিন শুভেন্দু, অমিতাভ আর সুকান্তর এক মঞ্চে আসাকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 200 আসনের স্বপ্ন বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনেই চুরমার হয়ে যায়। তারপর একে একে উপনির্বাচন থেকে পুরো ভোট, কোথাওই সাফল্যের মুখ দেখেনি গেরুয়া শিবির। উল্টে বেসুরোদের দল বদলের হিড়িক বিজেপিকেই বিড়ম্বনায় ফেলে। দলের ঘরোয়া বিবাদও প্রকাশ্যে চলে আসে। একের পর এক নেতার হোয়াটসঅ্যাপ বিদ্রোহ, বিক্ষুব্ধদের চড়ুইভাতি, সবেতেই কোথাও যেন খেই হারিয়ে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যের জয়কে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে বিজেপি। ভিন রাজ্যের সাফল্য থেকেই বঙ্গ রাজনীতির ভাঙাহাটে অক্সিজেন যোগাতে চাইছে গেরুয়া শিবির। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, রিপোর্ট জি 24 ঘন্টা। জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। জয়দা, বুঝতে পারছেন বিজেপি গতকাল থেকে যে বেশ উজ্জীবিত, রাজ্য বিজেপির কথা বলছি অবশ্যই, রাজ্য বিজেপি যে বেশ উজ্জীবিত সেটা মালুম হচ্ছে? না, আমি অনেক নেতা নেত্রীকে দেখছি ক্যামেরার সামনে ফটো অপরচুনিটি
টাকে ব্যবহার করছেন। ওই 13টা মিষ্টি বাসের মধ্যে দিয়ে যে আসছি, আর যারা করছেন তারা নিজেদের বুথে নিজেদের ওয়ার্ডে হেরে বসে আছেন। আরে নিচের তলার সংগঠন না হলে এই বড় বড় কথা বলে হবে? সংগঠনটা তো শেষ করে দিয়েছে, বুথে বসার লোক নেই। আর 108টা পুরসভায় 108টা সিট জিততে পারেননি। আজকে এত বড় জায়গায় বলে দিচ্ছেন যে আমরা জিতবো। এসব কথার কোনো অর্থ নেই। আপনারা বুম দিচ্ছেন আর বলতে তো ট্যাক্স লাগে না, তাই জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা এইসব কথা বলছেন। সুকান্ত মজুমদার আজকে বলেছেন বিজেপি জিতলেই কারসাজি। জয়প্রকাশ দা নিজে আপনাদের টিভি ক্যামেরার সামনে বলেছেন আমি ঘরের ছেলে, আমি রাস্তায় থাকি বা ফুটপাতে থাকি, তাতে কিছু এসে যায় না। না আমি ঘরের ছেলে, বিজেপি ঘরের ছেলে। জয়প্রকাশ দাকে মমতা জিতলে ছাপ্পা, এটাও তো বলতে হবে। আমি বলবো দাদা আপনি আমার উপরে কেন রেগে থাকছেন? আপনার যাওয়ার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার উপরে যদি রেগে থাকেন আমি কোথায় যাই? যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি তো নিজে ক্যামেরার সামনে বলেছিলেন ঘরের ছেলে, ফুটপাতে থাকুক বা কোথাও থাকুক তাতে কিছু এসে যায় না, আপনি তো ঘরেরই ছেলে। সুতরাং এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাইছি যে সীমাহীন দুর্নীতি এবং ভোট পরবর্তী সন্ত্রাস এগুলো যে হয়েছিল 21-এ, এ নিয়ে তো আপনারও কোনো আপত্তি নেই, আপনি তো বলেছিলেন এবং আপনি এখনও সেটা বিশ্বাস করেন, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভোটের সময় সন্ত্রাস হয়েছিল, ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল এবং সীমাহীন দুর্নীতি করেছে তৃণমূল, সেটা নিয়ে কোনো আমাদের কোনো মানে আমার বা আপনার, আমাদের দুই পক্ষেরই কোনো রকম দ্বিমত না, আমরা দুজনেই একমত। এবং এই যে এই সব হয়েছে তাতে আপনি যেদিকেই থাকুন না কেন আপনার বিবেকের দ্বার তো আপনি রুদ্ধ করতে পারেন না। আপনি তো বলেছেন যে এগুলো হয়েছে, বারবার টিভি ক্যামেরার সামনে বলেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাইছি যে এই যে ইলেকশন হয়েছে এতে ইউপিতে এবং উত্তরাখণ্ডে, পাঞ্জাব বাদে বাকি সব জায়গায় বিজেপি জিতেছে এবং আমি জানি আমাদের মাননীয় জয়প্রকাশ দাস সব জায়গাতে তাতে মানে মানসিকভাবে উজ্জীবিত হয়েছেন। এতেও এই উজ্জীবনা থাকা ভালো। কেন উজ্জীবিত হবেন? আরে কেন হবে না? ঘরের ছেলে বলেছেন নিজেকে, ঘরের ছেলে যদি ফুটপাতেও যান তাহলে ঘরের উন্নতিতে তো ওনার উন্নতি। জয়দা কিছু বলতে চাইছেন? জয়দা না ওনার এত ছোট মন নয়, আমি এটা বিশ্বাস করি না জয়দার মন। না প্লিজ না এভাবে ভুল ব্যাখ্যা করে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন হয় না। জয়দা আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমার প্রশ্ন হচ্ছে একটা, বিজেপি বলেছে, সেই তো বলছি আমরা রাজনৈতিক আলোচনা করছি, রাজনৈতিক উদ্দেশ্যেই আলোচনা করতে হবে। আমি আসবো ঠিক এই প্রসঙ্গে দুর্নীতি দেবজিৎ গুরুত্বপূর্ণ কথা। আমি একটা কথা জয়দা আপনাকে বলছি, আমি ইন্টারাপ্ট করছি না, এটা তো ঘটনা। উত্তরপ্রদেশ বা গোয়ার মানুষ যেদিন ভোটটা দিতে গেছিলেন বুথে, সেদিন তো আপনি বিজেপি ছিলেন। উত্তরপ্রদেশের মানুষ যেদিন পদ্ম ফুলের পাশে বোতামটা চাপছিলেন সেদিন তো আপনি বিজেপি ছিলেন, তাহলে বিজেপির এই জয় আপনি খুশি হবেন নাই? জয়প্রকাশ মজুমদার তো যেটা বলেছেন খুব ক্লিয়ারলি যে তিনি এই সময়টায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। না সাময়িক বরখাস্ত হলে কি একটা ওনার রাজনীতি গিয়ে পাল্টে যায় নাকি? আমি একটা কথা বলি, আমি মৌপিয়াজি যে বিষয়টাকে নিয়ে জয়, আমি প্লিজ আমার কথাটা বলে নিই। আমার আপনার ব্যাপারে বলা হয় জয়, আপনি উত্তর দেবেন, আমি প্লিজ আমার কথাটা বলে নিই। এতক্ষণ ধরে যে আলোচনাটা হচ্ছিল, ব্যক্তিগত কথা বলো তাহলে ব্যক্তিগত উত্তর দিতে হবে। কথা বলে ব্যক্তিগত করে বেরিয়ে যাবে তা হতে পারে না শতরূপ। গত ডিসেম্বর মাস থেকে আমি বলে আসছি বিজেপির ব্যাপারে, বিজেপির এই ভ্রান্ত নীতির ব্যাপারে বলে আসছি, তারও আগে থেকে দলের মধ্যে, ডিসেম্বর থেকে বলছি দলের বাইরে। আমি আসবো জয়দা, আমি আসবো প্লিজ এই বিষয়টা প্লিজ কোনো ব্যক্তিগত পরিসরে না যাবে না। চামড়াতে ভোটে বিপুল জয়ের পরদিনই গুজরাটে নির্বাচনী ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী কংগ্রেস সমর্থকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিনভর নরেন্দ্র মোদী গতিবিধি, বিদ্রোহ, কটাক্ষ নাকি অভিমান নাকি সমর্থকদের প্রশ্ন, কংগ্রেস এখন কোথায়? এই মুহূর্তে দেশের অন্যতম কয়েকটি রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষক থেকে কংগ্রেস সমর্থক অনেকে সোশ্যাল মিডিয়া জুড়েই ঘুরে বেড়াচ্ছে প্রশ্নগুলো। কবে সভাপতি পাবে কংগ্রেস? সংগঠন ঢেলে সাজানোর কি হবে?
পরপর ভোটে ব্যর্থতার দায় কে নেবেন? গান্ধী পরিবারের বদলে বিকল্প না খুঁজলে কি আরও বিপর্যয়? 5 রাজ্যে ভোট বিপর্যয়ের পর উত্তর দেওয়ার মতো কংগ্রেসের কাউকেই পাওয়া যাচ্ছে না। রায়বেরেলি ও আমেঠির মতো কংগ্রেসের গড়ে ভোট নেমে গিয়েছে 10% নিচে। দলের তাবড় নেতারা চুপ, তারই মধ্যে এদিক ওদিকে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতাদের একাংশ। কংগ্রেসের এই হাল আশা করিনি, ভেবেছিলাম আগের তুলনায় কিছুটা হলেও ভালো হবে, কিন্তু যা হলো তা বিপর্যয় বললেও কম বলা হয়। পুরনো কর্মীরা দলকে এভাবে দেখে কষ্টে আছেন। ভোটে হারের পরে টুইট করেছিলেন শশী থারুর, কংগ্রেসকে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হবে, বদলটা এমন হওয়া উচিত যাতে মানুষ কংগ্রেসের উপর ভরসা রাখতে পারেন, সাফল্য চাইলে আমূল পরিবর্তন আনতেই হবে। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী এখনও সভাপতি হতে নারাজ, আবার ক্ষমতা ছাড়ারও ইচ্ছা নেই। তাই এখনও সভাপতি পদে অসুস্থ সোনিয়া, পিছন থেকে সিদ্ধান্ত নেন রাহুল। প্রিয়াঙ্কা এনে হাল ফেরানোর চেষ্টা ব্যর্থ। উত্তরপ্রদেশে ভোটের পর প্রিয়াঙ্কার রাজনৈতিক ভবিষ্যৎও অনিশ্চিত। 2014 থেকে 2022 সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার কাঁধে ভর দিয়ে 8 বছরে 2 লোকসভা, 41 বিধানসভা ভোট। কংগ্রেসের সাফল্য 10%-এরও কম। পাঞ্জাবে রাহুল নাক গলানোর পর থেকেই বিপত্তি, চন্নি ও সিদ্ধুর ঝগড়া শুরু। ফল, 5 বছর শাসন করেও ধুয়ে মুছে সাফ কংগ্রেস। উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার রণকৌশলও চরম ব্যর্থ, তবু কংগ্রেস নেতৃত্ব মানতে নারাজ। बीज जो प्रियंका गांधी जी ने और कांग्रेस के नेताओं ने, कार्यकर्ताओं ने अंकुरित किया है, वो बीज एक दिन वट वृक्ष बनकर उभरेगा। कांग्रेस को ऊपर डिपेंड करके कुछ नहीं चलेगा कि कांग्रेस वाज अर्लियर, दे कैप्चर्ड द ऑल ऑफ थ्रू आउट द कंट्री थ्रू देयर ऑर्गेनाइजेशन, बट नाउ दे आर नॉट इंटरेस्टेड, दे आर लूजिंग दिस क्रेडिबिलिटी। অর্থাৎ এখনও সেই আশায় বাঁচে চাষা। অন্যদিকে বিজেপি 5 রাজ্য জয়ের পরদিনই গুজরাট নিয়ে ঝাঁপিয়েছে। ভোট সেই 2022-এর ডিসেম্বরে। শুক্রবার থেকেই রাস্তায় নামলেন খোদ নরেন্দ্র মোদী। গুজরাট নিয়ে বিজেপির ব্লুপ্রিন্টও তৈরি। 275 দিন ধরে গুজরাতের টানা প্রচার, 50 লক্ষ বাড়িতে যাবেন বিজেপি শীর্ষ নেতারা। এই অবস্থায় গুজরাতেও যে বিজেপি এগিয়ে থেকেই শুরু করবে তা নিয়ে সংশয় থাকার কথা নয়। নিজেদের মধ্যে বৈঠকে G23 ভুক্ত 23 কংগ্রেস নেতা, দলের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়ে আলোচনার সম্ভাবনা। সব জেনেও কংগ্রেস নেতারা চুপ কেন? কংগ্রেস সূত্রে খবর, মুখ খুলেও কোনো লাভ নেই, কারণ কংগ্রেসের একটি পাতাও নড়বে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেস তার ঐতিহ্য বিশ্বাস হারিয়েছে, এবং এবার তো প্রশ্ন উঠছেই যে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কোন যোগ্যতায় কংগ্রেস স্টিয়ারিং হুইলে থাকার দাবি করবে? মানে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে, সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার এটা ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর নই। আমি জাস্ট একটা পরিসংখ্যান দিতে চাই। গোয়াতে মানে উত্তরপ্রদেশে আমাদের ফলাফল খুব একটা ভালো হবে না, এটা সবাই জানতো, কারণ আমরা আগেরবার 7টা বিধানসভা জিতেছিলাম এবং একটা লোকসভা জিতেছিলাম। তো মানে আমি গোয়া নিয়ে একটা কথা বলতে চাই। গোয়াতে প্রিয়াঙ্কা গান্ধী জানতেন ভেলিম বলে একটা ইয়ে আছে বিধান, কোনটা উত্তরপ্রদেশে ফল ভালো হবে না, 3%-এরও কম ভোট হবে। রাহুল গান্ধী সবাই বোধহয় একটা কথা একবারও কিন্তু এটা বলেনি যে আমরা সরকার গঠন করব। হ্যাঁ, এর থেকে ভালো ফল হবে আমরা সেটা আশা করেছিলাম নিঃসন্দেহে। সরকার গঠন করব, 3% ভোট, 3% ভোট এক্সপেক্ট করে 3%। আপনি আমাকে বোঝাতে চান যে 3% ভোট এক্সপেক্ট করে প্রিয়াঙ্কা গান্ধী তিনি উত্তরপ্রদেশে নেতৃত্ব দিয়েছিলেন? am I to believe it? না না, আমি একবারও সে কথাটা বলিনি। আমি বলেছি যে উত্তরপ্রদেশে যে আমরা সরকার গঠন করছি না বা সরকার গঠনের কাছাকাছি থাকছি না, এই কথাটা কিন্তু বারবার প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী বারবার বলেছেন, এবং উনি অজয় সিং লাল্লুকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, আপনারাও কভার করেছেন। মুখ্যমন্ত্রীর মুখ, প্রিয়াঙ্কা গান্ধীকে যখন প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর মুখ কি আপনার মনে আছে? সেই প্রেস কনফারেন্সটা দেখেছেন? তিনি বলেছিলেন পাল্টা যে কার মুখ দেখতে পাচ্ছেন। সাংবাদিক তখন বলেন যে তাহলে আপনার মুখ ধরে নিতে হয়, তখন উনি হাসেন। কোথায় তখন তিনি বলেছিলেন যে না না আমরা তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়ছি না, আমরা তো জেতার জন্য লড়ছি না? কোথায় বলেছেন? কোন প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা সরকার করার জন্য লড়ছি না? আপনি প্লিজ আমায় বলুন, আপনি প্লিজ কংগ্রেসের বক্তব্য যদি কংগ্রেস বাদ দিয়ে সবাই দেয় তাহলে তো সমস্যা। কংগ্রেসের বক্তব্য যদি দেবজিৎ দেয় তাহলে দেবজিৎ, আমি কি বললাম? আমি বললাম এগুলো বলো না, যেগুলো টিভিতে আছে সেগুলো তো উল্টো পাল্টা বলছো। সেখানেও বক্তব্যটা
সেখানেও প্রিয়াঙ্কা গান্ধী একই কথা বলেছিলেন, সেখানেও প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হব, দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরে অ্যানেকডোটটা অ্যাড করেনি, হাফ ট্রুথ কিন্তু মিথ্যে। না আপনি আমাকে দেখুন, আমি একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমি প্রচন্ড লজ্জিত এবং অপরাধ বোধে ভুগছি যে এত বড় একটা কথা প্রেস কনফারেন্সে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে আমরা, আপনার কথা মতো, যে আমরা সরকার করার জন্য লড়ছি না, অথচ আমরা সেটা মিস করেছি। এটা তো আমাদের জন্য বিরাট একটা মিস। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে কোথায় কবে উনি বলেছেন। আমি একদম আমাদের ভুল স্বীকার করে সেটা চালাবো, সেটা এর সব জায়গাতে আপনারা ক্ল্যারিফাই করেছেন এবং তারপরেই প্রশ্ন হয়েছিল। শুভমদা, আপনি মনে করতে পারছেন? আমি মনে করতে পারছি না, আমি অত্যন্ত লজ্জিত, মনে করতে পারছি না বলে লজ্জায় মরমে আমি মরে যাচ্ছি শুভমদা, যে কিভাবে এত বড় একটা স্টেটমেন্ট মিস করলাম। এক সেকেন্ড শুভমদা, এক সেকেন্ড শুভমদা, এক সেকেন্ড শুভমদা, শুভমদা শুনেছেন কিনা? শুভমদা কেন সমর্থন করবেন আপনারা? এক সেকেন্ড অভিষেক, শুভমদা এক সেকেন্ড অভিষেক, শুভমদা এটা প্রেস কনফারেন্সে ছিল। একটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ, তো প্রতিটি রাজনৈতিক দলের প্রতি একটা তাদের যে ভাবনা সেটা নিয়ে ভাবতে হয়। দেখুন কংগ্রেস এবং তাদের তো স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ অব্দি প্রচুর কন্ট্রিবিউশন আছে। আজকের দিনে তারা নির্বাচনে ভালো করতে পারছেন না এবং একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের নেতৃত্বের সংকট চলছে। তার মানে কিন্তু কংগ্রেসের ইতিহাস হারিয়ে যায় না। একই রকম ভাবে বিজেপি পশ্চিমবঙ্গে কিছুটা খারাপ ফল করেছিল এবং তারপর থেকে তাদের একটা উদ্দীপিত হওয়ার অসুবিধে হচ্ছিল পশ্চিমবঙ্গে। আজকে উত্তরপ্রদেশে জয়ের পর তারা উদ্দীপিত হবেন। একইভাবে বামপন্থীরা আজকে কম আসন পাচ্ছেন, কালকে আবার হয়তো চেষ্টা করবেন বেশি আসন পাওয়ার জন্য। এই এক লড়াই কিন্তু রাজনীতিতে চলতে থাকবে, এটা একটা বিবর্তন। কিন্তু শুভমদা, সত্যি কি বিজেপি বিরোধী শক্তির স্টিয়ারিং হুইলে বসার দাবি সেটা কংগ্রেস করার মরাল রাইট আর রাখে, যে প্রশ্নটা ইতিমধ্যেই অন্যান্য দল তুলতে শুরু করে দিয়েছে? একদম, দেখুন এই যে প্রশ্নটা করেছেন একেবারে যুক্তিযুক্ত। পরিসংখ্যানের ভিত্তিতে বলতে গেলে আপনি যদি সারা ভারতের তথ্য দেখেন সেক্ষেত্রে হয়তো ভোট শতাংশের হিসেবে কংগ্রেস এখনো দ্বিতীয় স্থানে থাকবে। একই সঙ্গে যদি আঞ্চলিক দলগুলো যেভাবে শক্তিশালী হয়ে উঠছে তাতে অবশ্যই আগামী দিনে কংগ্রেস বিজেপির পক্ষে একটা সুবিধার জায়গা তৈরি করবে, কারণ তারা যে আসনগুলোতে লড়ছে তারা যদি ভালো লড়াই দিতে না পারে বিজেপি অত্যন্ত নিশ্চিন্ত থাকবে। খুব সংক্ষেপে আমি শতরূপ, খুব সংক্ষেপে প্রথম থেকে যে কথাটা একটা হয়েছিল দেবজিৎ দা, আমি অনেক কিছু বলার সময় পাবো না, এটুকু বলতে পারি। দেবজিৎ দা এর আগে বললো, বা তুমি যখন অভিষেককে প্রথমবার বলছিলে, দেখো এই কাজ আমি অন্ততপক্ষে কোনোদিন করিনি বা জীবনে কোনোদিন করবোও না, যে কোনো আমার বিরোধী কোনো দল জিতলে সেই দলকে যে মানুষ ভোট দিয়েছেন তাদের সিদ্ধান্তকে আন্ডারমাইন করবো বা তাদের সিদ্ধান্তটা বা যোগ্যতাকে আন্ডারমাইন করবো। তেমন যে ভুলটা আমরা একটা গণতন্ত্রে বারবার করে করি, যেন এক্ষেত্রেও না করি। উত্তরপ্রদেশেই যেমন ধরো 927 কোটি ভোটার, এই 9,27,00,000 ভোটার টোটাল ভোট দিয়েছেন, তার মধ্যে বিজেপিকে ভোট দিয়েছেন যে ভোটার 3,80,00,000, তারা যেমন মানুষ। বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন 5,47,00,000 ভোটার, তারাও যে মানুষ, তাদেরকেও যেন বিজেপি আন্ডারমাইন না করে। এবং জয়দা বলার সময় আমি জানি না জয়দা না, প্লিজ আমি এটা যেতে পারছি না দেবজিৎ, আমি শেষ করতেই হবে। আমি কাউকে আন্ডারমাইন করছি না, সবাই ভোট দিয়েছেন, সবাই নিজের নিজের পছন্দের লোকেদের ভোট দিয়েছেন। দিনের শেষে বিজেপি ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি ভোটে এগিয়েছে। 10 সেকেন্ডে জয়দার রেসপন্স নিয়ে ক্লোজ করব। প্রথমবার দ্বিতীয় প্রধানমন্ত্রী একই লোক নির্বাচিত হলেন। জয়দা, সুতরাং এই নিয়ে তর্ক করে লাভ নেই। আর হচ্ছে ওই জয়দা একদম শেষ। বর্তমান ভারতীয় রাজনীতির জন্য একটাই লাইন, বর্তমান ভারতীয় রাজনীতিতে একটাই লাইন বলবো, একই ত্রিশূল, তিনটে টিম, বিজেপি, কংগ্রেস, সিপিএম। একই ত্রিশূল, তিনটে টিম, বিজেপি, কংগ্রেস, সিপিএম। আজকের দিনে ভারতীয় রাজনীতিতে এই তিনটে টিম ওই ত্রিশূলের তিন মাথা একসঙ্গে আছে। জয়দা, আম আদমি পার্টি কোথায় আছে? তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা আলাদা, একসঙ্গে। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ, আমাদের শেষ করতেই হবে, আমাদের একদম সময় নেই। সবাইকে ধন্যবাদ, শেষ করছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।